বিএনপির ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা, নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশ। পূর্ব নির্ধারিত 2026 সালে এলডিসি থেকে উত্তোলন হবে বাংলাদেশে, রপ্তানি নিয়ে শঙ্কায় পোশাক শিল্প মালিকেরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছে আমি শাজবিন হাসান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রোববার গ্যাজেট জারি করে কমিশন জানিয়েছে, আদালতের নির্দেশনার ভিত্তিতে এটি জারি করা হয়েছে। এর আগে 22 এপ্রিল ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাককে বিজয়ী ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করতে হবে কিনা এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চিঠি দেয় নির্বাচন কমিশন। এর আগে 27 মার্চ ইশরাক হোসেনকে 2020 সালের ডিএসসিসি নির্বাচনে বিজয়ী ঘোষণা করে আদালত। একই সাথে সাবেক মেয়র ফজলে নূর তাপসের নির্বাচিত হওয়ার ফলাফল বাতিল করা হয়। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই সিটিতেই মেয়র পদে বিজয়ী হন আওয়ামী লীগের দুই প্রার্থী। তবে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান করেন বিএনপির দুই প্রার্থী। নতুন সংবিধানের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়নি বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। নির্বাচন ছাড়া সংবিধান পরিবর্তন অসম্ভব মন্তব্য করে তিনি বলেন, অন্য বিষয়ের সংস্কার নির্বাহী আদেশেই সম্ভব। ঐক্যমত্য কমিশনে দলের প্রস্তাব জমা দিয়ে এসব মন্তব্য করেন সাকি। ঐকমত্য কমিশনের সাথে প্রথম দফার আলোচনার জন্য জোনায়েদ সাকির নেতৃত্বে জাতীয় সংসদের এলডি হলে যান গণসংহতি আন্দোলনের প্রতিনিধিরা। প্রায় 3 ঘন্টা আলোচনা শেষে দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি নতুন সংবিধান বা সংবিধান সংস্কার বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন। সাকি বলেন, সংবিধান সভার পরিবর্তে সংবিধান সংস্কার সভার কথা বলছে তার দল। নতুন সংবিধান কিংবা সংবিধান পুনর্লেখনের ক্ষেত্রে প্রস্তাব আছে, কিন্তু কোনো ঐক্যমত্য এখনো তৈরি হয়নি। সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া সংস্কার সম্ভব নয়। যারা বলেন সেটা তাদের ব্যাখ্যা। আমরা মনে করি না যে সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া কোনো পরিবর্তন করা যায়। আর তার বাইরে যত বিষয় আছে অন্তর্বর্তী সরকারি নির্বাহী আদেশে সেগুলোকে বাস্তবায়ন করতে পারে। ঐকমত্য কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 138টির সাথে গণসংহতি আন্দোলন একমত বলে জানান সাকি। বলেন, যেসব বিষয়ে দলগুলো একমত হয়েছে সেগুলোর সংস্কার নির্বাহী আদেশেই বাস্তবায়ন করা যায়। সর্বসম্মত বিষয়ে যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় সেগুলো তো কার্যকর হয়ে যেতে পারে খুব দ্রুত। আর সংবিধান সংশ্লিষ্টতা নির্বাচনের পরে হবে। ফলে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ অন্তর্বর্তী সরকার ঘোষণা করবেন, এবং সেই ঘোষণাটা আসলে মানে যদি তারা কথার কথা যে তাদের আর্লিয়েস্ট টাইম ডিসেম্বরের পরে নিতে হয়, তাহলে কেন তারা ডিসেম্বরের পরে নেবেন সেটা তো আমাদেরকে পরিষ্কার করতে হবে, জানাতে হবে। তারা কারণ ব্যাখ্যা করবেন যে এই কারণে ডিসেম্বরের পরে নিতে হচ্ছে এবং এটা সময় তাদের লাগছে। গণসংহতি আন্দোলনের নেতা আরও বলেন, যেসব বিষয়ে সবার ঐকমত্য হবে সেগুলোই হবে জুলাই সনদ। পরবর্তী সংসদের মাধ্যমে এটি বাস্তবায়নের বাধ্যবাধকতা তৈরি করা হবে। আগামী সংসদের গঠিত সংসদে যাতে এটা বাস্তবায়িত হয় সে ব্যাপারে একটা বাধ্যবাধকতার জায়গা তৈরি করার ক্ষেত্রে আমরা বলেছি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন। এর আগে রোববার বিকেলে পিএস এর সংস্কারের দাবিতে প্রায় 1 ঘন্টা শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। আজ বিকেলে গণজামায়াত কর্মসূচি দিয়েছেন শিক্ষার্থীরা। শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে যান। সন্ধ্যা 6:30টার পর শাহবাগ মোড় অবরোধ করেন বিসিএস চাকরি প্রার্থীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন তারা। সড়কে মানব প্রাচীর তৈরি করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। 46তম বিসিএস এর প্রিলির প্রশ্ন ফাঁসে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনাসহ 8 দফা দাবি তুলে ধরেন তারা। দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।
আমাদের সবসময় আন্দোলনটা ছিল মেধার জন্য, কোটার বিরুদ্ধে। আমরা 18 আন্দোলন করেছি। রাষ্ট্র সংস্কারের আলাপ দেওয়া হচ্ছে, কিন্তু পিএসসি সংস্কারের আলাপ কেউ দেয় না। বেকারদের কর্মসংস্থানের যে জায়গা, কর্মের যে জায়গা, সেইটার বিষয়ে কেউ কোনো আলাপ দেয় না, আলাপ করে না। চিরনিদ্রায় শায়িত হলেন জুলাই শহীদের মেয়ে লামিয়া। রোববার রাতে পটুয়াখালীর দুমকিতে জানাজা শেষে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। 18 মার্চ বাবার কবর জিয়ারত করতে গিয়ে দলগত ধর্ষণের শিকার হন তিনি। এই ঘটনায় আত্মহননের পথ বেছে নেন। ধর্ষণে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। রোববার সন্ধ্যায় স্থানীয় পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নেওয়া হয় লামিয়ার মরদেহ। সেখানে জানাজা শেষে বাবার কবরের পাশে দাফন করা হয় তাকে। শেষবারের মতো জানাজায় ভিড় করেন আত্মীয় স্বজন সহ হাজারো মানুষ। এ সময় ধর্ষণে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। যারা আর কি অপকাণ্ড করছে তাদের বিচার চাই। লামিয়া তার বাপের কবরের কাছে দাফন দেওয়া হয়েছে, তাদের আল্লাহ জান্নাতবাসী করে। ধর্ষণের শিকার হয়েছে যাদের কারণে হয়েছে তাদের জন্য সর্বোচ্চ শাস্তিটা হয়, এটা আমাদের এলাকাবাসী থেকে একটা চাওয়া সরকারের কাছে। জানাজা ও দাফনে অংশ নেন বিএনপির দফতর সম্পাদক রুহুল কবির রিজভী, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তাদের দাবি, জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তি হলে এই ঘটনার শিকার হতো না লামিয়া। লামিয়া যখন তার নিরাপত্তার কথা বলছিল, সে যখন বিচার চাচ্ছিল, তার উপর উৎপীড়নের সেই বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত হলে আজকে হয়তো তার জীবনটি চলে যেত না। যে 90 দিনের যে সময়, তার মধ্যে আমরা তাদের মৃত্যুদণ্ড দেখতে চাই। মৃত্যুদণ্ড যদি প্রকাশ্যে আমাদের সামনে নাও দেওয়া হয়, তাহলে তাদের ওই মৃত্যুদণ্ড দেওয়ার যে চিত্র, সেই ছবি এবং ভিডিও পুরো পৃথিবীর সামনে আসা দরকার। গত 18 মার্চ পটুয়াখালীতে বাবার কবর জিয়ারত শেষে নানা বাড়িতে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন কলেজ শিক্ষার্থী লামিয়া। 20 মার্চ মামলার পর গ্রেপ্তার হয় 2 কিশোর। স্বজনরা জানান, জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ দেন জসিম হাওলাদার। এরপর মেয়ের ধর্ষণের ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়ে পুরো পরিবার। মানসিক অবস্থার উন্নতি না হওয়ায় হয়তো আত্মহননের পথ বেছে নেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে শহীদ মাহমুদুল হাসান রিজভির ছোট ভাই শাহরিয়ার হাসান রিমনকে কুপিয়ে আহত করেছে দুষ্কৃতিকারীরা। রোববার দুপুরে মাইজদি শহরের বালিংটন মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ ও পরিবার জানায়, গত 2 দিন আগে তার স্কুলের বন্ধুদের সাথে বহিরাগত কয়েকটি ছেলের ঝগড়া হয়। পরে বিষয়টি মীমাংসা করে দেয় রিমন। এই ঘটনার জেরে বিকেলে স্কুল থেকে বাসায় ফেরার পথে ওই ছেলেরা তাকে পেছন থেকে অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে 250 শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। পূর্ব নির্ধারিত 2026 সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণ হবে বাংলাদেশের। অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তে রপ্তানি বাজার নিয়ে শঙ্কায় পোশাক শিল্প মালিকরা। তাদের দাবি, বিকল্প প্রণোদনা কাঠামো না দিলে অস্তিত্ব সংকটে পড়বেন তারা। অর্থনীতিবিদরা বলছেন, শিল্পের প্রতিযোগিতা সক্ষমতার জন্য বিদ্যুৎ জ্বালানির দাম সহনীয় রাখা সহ সরকারি সেবা সহজ করা জরুরি। বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় শুল্কমুক্ত সুবিধায় বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ভারত সহ বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে। তবে এলডিসি থেকে উত্তরণের পর এ সুবিধা বন্ধ হয়ে যাবে। নীতি নির্ধারকরা মনে করেন, 3 বছর আগে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার রোডম্যাপ পেলেও ব্যবসায়ীরা যথেষ্ট প্রস্তুতি নেয়নি। 29 পর্যন্ত আমাদের বেনিফিটস মোটামুটি সবই বহাল থাকবে, ইনক্লুডিং ইবিএ যেটা ইউরোপিয়ান ইউনিয়ন দেয়, সেটা বহাল থাকবে। আমি বিশ্বাস করি যে আমাদের ব্যবসায়ীরা ওই 3 বছরই ব্যবহার করবে না। ব্যবসায়ীরা বলছেন, অনেক মধ্যমায়ের দেশ তাদের শিল্পের জন্য বিকল্প প্রণোদনা দিচ্ছে। শ্রমিকের মজুরি, মূলধনী যন্ত্রপাতি, জমি কেনায় নগদ সহায়তা দিচ্ছে কোনো কোনো দেশ। তাই এলডিসি থেকে উত্তরণে রপ্তানি খাতে বিভিন্ন সুবিধা তুলে নেয়ার বিপক্ষে শিল্প সংশ্লিষ্টরা। যে সমস্ত দেশ এলডিসি গ্র্যাজুয়েশন করেছে বা WTO এগ্রিমেন্ট ফলো করে তারা চলছে, তারা কিন্তু 13 বছর গ্র্যাজুয়েশনের পরেও তাদের
ফেসিলিটিগুলো কিন্তু তাদের ইন্ডাস্ট্রিকে দিচ্ছে সাপোর্ট হিসেবে। সো ইফ দে আর ডুইং, ওয়াই ডোন্ট উই ডু দ্যাট? আমাদের IMF বা WTOর এত জুজুর ভয়ে আমরা কম্পিত হওয়ার দরকার নাই তো, আমাদের ইন্ডাস্ট্রি গ্রো করতে হবে। দেশের পোশাক রপ্তানির অর্ধেকের বেশি যায় ইউরোপের দেশগুলোতে। বাজারটিতে প্রতিযোগী দেশ ভিয়েতনাম FTA সুবিধা পাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন বিভিন্ন দেশের বাজারে এমন সুবিধা পেতে তৎপর হতে হবে, অন্যথায় বছরে $8 বিলিয়ন পর্যন্ত রপ্তানি কমতে পারে। স্বল্পোন্নত দেশে কমপ্লায়েন্সগুলো হয়তো মানার বাধ্যবাধকতা থাকবে, কিন্তু অভ্যন্তরীণ পর্যায়ে যাতে সরকার গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে পারে, জ্বালানির মূল্য যাতে আর না বৃদ্ধি হয়, বরঞ্চ জ্বালানি মূল্য কমানোর সুযোগ রয়েছে আমাদের দৃষ্টিতে, এমনকি বিদ্যুতের মূল্য আসলে সাশ্রয় করার সুযোগ রয়েছে। LDC উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানি পণ্য ও বাজারে বহুমুখীকরণে জোর দিচ্ছেন পর্যবেক্ষকরা। তাদের মতে উচ্চ মূল্যের পণ্য উৎপাদনে বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তিও গুরুত্বপূর্ণ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ না থাকায় অনলাইন জুয়া বন্ধে এবার পদক্ষেপ নিল উচ্চ আদালত। রোববার এক রিটের ভিত্তিতে উচ্চ পর্যায়ে কমিটি গঠন করেছে হাইকোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন তারকা জুয়ার সাইটের বিজ্ঞাপন দিচ্ছে, কোন তারকা জুয়ার সাইটে বিজ্ঞাপন দিচ্ছে এবং তা বন্ধে কি ব্যবস্থা নেওয়া যায় 3 মাসের মধ্যে সে রিপোর্ট দিতে হবে কমিটিকে। নিষিদ্ধ হলেও মাদকের মতোই প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া। গত বছর জুনে দেয়া ICT মন্ত্রণালয়ের হিসেবে এতে অংশ নেয় প্রায় 50 লাখ মানুষ। জুয়ার প্রতি আকর্ষণ বাড়াতে তারকা খেলোয়াড়, নায়ক নায়িকা, মডেলদের দিয়ে দেয়া হয় বেটিং সাইটের বিজ্ঞাপন। এ বিষয়ে হাইকোর্টে রিটের শুনানি হয় বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজের দ্বৈত বেঞ্চে। পরে স্বরাষ্ট্র, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, IGP, BTRCর চেয়ারম্যান সহ 7 জন নিয়ে কমিটি গঠন করেন আদালত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন নিষ্ক্রিয় তা নিয়ে রুলও জারি করা হয়। একটি বিশেষায়িত কমিটি গঠন করে তারা একটি তদন্ত করবে, তদন্ত করে কারা কারা এটাতে ইনভলভ চিহ্নিত করে এটাকে কিভাবে নিষ্ক্রিয় করা যায় এফেক্টিভভাবে, সেটার একটি তদন্ত রিপোর্ট 90 দিনের মধ্যে কোর্টে সাবমিট করার জন্য একটি অন্তর্বর্তী আদেশ প্রদান করেছে। অনলাইন জুয়ার বেশিরভাগই হয় মুঠোফোনে। আইনজীবীরা জানান সর্বস্ব হারিয়ে আত্মহত্যাও করেছে অনেকে। পাচার হচ্ছে হাজার হাজার কোটি টাকা। গ্রামের ছেলেফেলেরা 14-15 বছর তারাও ফোন নিয়ে 8-10 জনে বসে তারা এই গেম খেলে। যেসব নায়ক নায়িকাকে এই বিজ্ঞাপনে নেওয়া হয় তারা যদি যায় তাদেরকে দণ্ডবিধির ভিতরে আনতে হবে। তোমরা বাজে কাজে উৎসাহ দিছো, এটা দণ্ডবিধির অপরাধও বটে। কিন্তু দুঃখের বিষয় যে বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে গ্রামে গঞ্জে ব্যাপক হারে জুয়া খেলা হলেও আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তেমন কোনো ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ বা স্বতঃস্ফূর্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে এই ধরনের দেখা যাচ্ছে না। পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867 অনুযায়ী জুয়া পুরোপুরি নিষিদ্ধ। সংবিধানের 18 অনুচ্ছেদেও গণিকা বৃত্তি ও জুয়ার বিরুদ্ধে রাষ্ট্রের কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গতরাত 3টায় দেশে পৌঁছান তিনি। রোববার বাংলাদেশ সময় দুপুর 1:30টার দিকে ইতালির রোম ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারের পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও পোপের শেষকৃত্যে যোগ দেন। শুক্রবার তিনি কাতারের দোহা থেকে রোমে যান। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে শনিবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের শীর্ষস্থানীয় 2 নেতা, কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি এবং কার্ডিনাল জ্যাকব কুভাকাট। এছাড়া ওই দিন ডক্টর ইউনূসের সঙ্গে রোমে তার হোটেলে সাক্ষাৎ করেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন। বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং লাতিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন তারা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রথমবারের মতো রোববার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে কার্গো ফ্লাইট। সংশ্লিষ্টরা বলছেন ঢাকার পর সিলেট থেকে কার্গো ফ্লাইট চালু হওয়ার পণ্যের রপ্তানি খাতে বাংলাদেশের সক্ষমতা আরও সমৃদ্ধ হয়েছে। এতে একদিনে যেমন রপ্তানিকারকদের ভোগান্তি কমবে, তেমনি কমবে বাড়তি খরচও। চলতি মাসে বাংলাদেশের সঙ্গে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। এতে দেশ থেকে পণ্য রপ্তানিতে ছন্দপতন ঘটে। তবে দ্রুতই সিলেট ওসমানী বিমানবন্দর দিয়ে কার্গো সার্ভিস চালু করেছে সরকার।
রোববার রাত ৮টায় প্রথম ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে গ্যালিস্টিয়ার এভিয়েশনের মাধ্যমে পরিচালিত একটি কার্গো ফ্লাইট সিলেট থেকে স্পেনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এতে খুশি রপ্তানিকারকরা। ৩৬টা দেশে যায় যেহেতু ওই সুযোগটা আমাদের দেশে সিলেটে চলে আসছে। এখন আমাদের যে ফ্যাসিলিটি আছে আপনার এয়ার কার্গো কমপ্লেক্স, আমরা অনেক লাভবান আজকে আমাদের যে যাচ্ছে মালটা। সিলেট থেকে কার্গো ফ্লাইটের মাধ্যমে শুধু গার্মেন্টসের পণ্য ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো হবে। উন্নত বিশ্বে রপ্তানির জন্য ঢাকার পরে সিলেট আরেকটি পয়েন্ট চালু হয়ে গেল। ওয়েল ইকুইপড স্টেশন, ওয়েল ট্রেন্ড মানুষেরা কাজ করছেন এখানে। এই স্টেশনটির সুবিধা সকলেরই নেওয়া উচিত। ২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত কার্গো কমপ্লেক্স উদ্বোধন ও বিমানবন্দরের রানওয়ে পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা। তিনি বলেন, কার্গো ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হলো। আমাদের কাজ কাউকে বাধা দাও না, আমাদের কাজ হচ্ছে নিজস্বতা, নিজের কম্পিটিটিভনেস এবং নিজের সক্ষমতা বৃদ্ধি করা। পূর্বের খরচের থেকেও কম মূল্যে রপ্তানি করতে সক্ষম হব। আমরা মনে করি এর মাধ্যমে আমাদের কৃষিজ পণ্য এবং আমাদের শিল্প পণ্য, গার্মেন্টস পণ্য, এই দুইটার ব্যবসায় প্রবৃদ্ধি আসবে। পর্যায়ক্রমে চট্টগ্রামে এ সুবিধা চালু হলে ট্রান্সশিপমেন্টের বিষয়ে আর সংকট থাকবে না বলে আশা আমদানি রপ্তানিকারকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ২০২৭ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা করছে সরকার। এরই মধ্যে কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। শিক্ষা গবেষকরা বলছেন, সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে এই শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে। ২০২৩ সাল থেকে ধাপে ধাপে বাস্তবায়ন হতে থাকে নতুন শিক্ষাক্রম। শুরু থেকেই কড়া সমালোচনার মুখে পড়ে তা। গণঅভ্যুত্থানে সরকার পতনের পরই চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার। ফিরে যায় ২০১২ সালের শিক্ষাক্রমে। এরই মধ্যে সব বই পেয়েছে শিক্ষার্থীরা। পড়াশোনা ভালোই চলছে। বই পাওয়ার পরে পুরা দম এখন স্কুল হচ্ছে, ক্লাস হচ্ছে। বই পেয়েছি এবং অনেক টিচার অনেক ভালোভাবে পড়াচ্ছে। শিক্ষকরা বলছেন, জরুরি অবস্থায় পুরনো শিক্ষাক্রমে ফিরে গেলেও সময়ের সাথে তাল মিলিয়ে নতুন শিক্ষাক্রম করতে হবে। নতুন কিছু শিক্ষণের পেশায় আসে না, ইন্ট্রোডিউস হয় না, সেটা হতে গেলে অবশ্যই তখন সিলেবাস চেঞ্জ করতে হয়। আগামী বছরের বই পরিমার্জনের কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সেই সঙ্গে নতুন শিক্ষাক্রমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উন্নত এবং বাস্তবায়নযোগ্য শিক্ষাক্রমের কাজ চলছে বলে জানিয়েছে এনসিটিবি, যা ২০২৭ সাল থেকে ধাপে ধাপে চালু হবে। আমরা নতুন শিক্ষার্থী যারা দিবে, পরীক্ষা দিবে, তারা ২৮-এ যে পরীক্ষা দিবে, তবে আমাদের কার্যক্রম, কারিকুলাম তো একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, কার্যক্রম আমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে। শিক্ষা গবেষকরা বলছেন, ধারাবাহিকভাবে শিক্ষাক্রমে পরিবর্তন আনতে হবে। এই প্রক্রিয়ায় যুক্ত করতে হবে বিশেষজ্ঞ, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিদের। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নানান ধরনের চেঞ্জ প্রতি মুহূর্তে আসছে। সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করার জন্য সরকারের একটা মেগা পরিকল্পনা থাকা দরকার, এবং সেই পরিকল্পনাটা আসলে কারিকুলামের মধ্যে দিয়েই যায়। তাহলে সেই জায়গাগুলোকে খুব প্রপারলি অ্যাড্রেস করা। বাতিল হওয়া শিক্ষাক্রমে শুধু প্রশিক্ষণের নামেই গচ্চা হাজার কোটি টাকা। পুরো শিক্ষাক্রমে কত খরচ তারও সঠিক হিসেব দেয়নি এনসিটিবি। সংশ্লিষ্টরা বলছেন, এর আগে যে শিক্ষাক্রম করা হয়েছিল সেটি সম্পর্কে বেশিরভাগ শিক্ষকের স্পষ্ট ধারণা ছিল না। তাই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে একদিকে যেমন যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে, সেই সঙ্গে শিক্ষকদেরও দক্ষ করে তুলতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাটোরে গত ৫ বছর ধরে কমছে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা। শিক্ষা কর্মকর্তা বলছেন, স্কুল কলেজ পার হওয়ার আগেই শিক্ষার্থীদের ঝরে পড়ার একটি অন্যতম কারণ দারিদ্র্য। এতে জেলায় বাড়ছে শিশু কিশোর শ্রমিকের সংখ্যা। শিক্ষার্থী ঝরে পড়া রোধে সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান সচেতন মহলের। নাটোরের শিক্ষার্থী ঝরে পড়ার হার উদ্বেগজনক, ফলে কমছে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যাও। ২০২২ সালে পরীক্ষার্থী ছিল ২৩,০০০, ২০২৩ সালে তা দাঁড়ায় ১৮,৪০০ জনে, আর ২০২৪ সালে পরীক্ষায় অংশ নিয়েছেন ২২,৫০০। এবছর পরীক্ষা দিচ্ছেন ২১,৫০০ শিক্ষার্থী। শিক্ষার্থী কমে যাওয়ার জন্য দারিদ্রতা এবং খরচ বাড়ার কারণকেই দায়ী করা হচ্ছে। আমার লেখাপড়া করার ইচ্ছে ছিল, কিন্তু বাড়িতে খরচ চালাতে পারছে না দেখে
আমি এখন কাজ করতেছি। ক্লাস 5 পর্যন্ত পড়ছি, তারপরে আর পড়াশোনা আমার হয় নাই, কারণ আমার বাবা একজন রং মিস্ত্রি। তা বাবাকে দেখলে অনেক কষ্ট হয়। পড়াশোনার খুব খরচ, ওই জন্য খরচটা আনতে পারিনি দেখে আমার ছেলে মেয়েকে আমি পড়াইতে পারিনি। লেখাপড়া কি করাবো, এই করাবো, কিছুই পারতেছি না। পরে বাধ্যমূলক হয় আমার ছাওয়ালেকে আমি কর্মে লাগা দিছি। অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করেও স্কুলমুখী করতে পারছেন না শিক্ষকরা, এমনকি কোনো সহযোগিতাও কাজে আসছে না। দারিদ্রতার কারণে আমাদের এলাকার অনেক ছেলে মেয়ে গ্যারেজে, দোকানে, ক্ষেত খামারে কাজ শুরু করে দেয়, যার ফলে আমরা শিক্ষার্থী আমাদের স্কুলে কমে যাচ্ছে এবং এসটি পরীক্ষার হারও কমে যাচ্ছে। শিক্ষার্থীদের ঝরে পড়ার কথা স্বীকার করলেন জেলা শিক্ষা কর্মকর্তাও। অভিভাবকরা তার সন্তানদেরকে স্কুল থেকে টেনে কাজে লাগাচ্ছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি বা শিক্ষানুরাগী ব্যক্তি এই সমস্ত বাচ্চাদের, শিশুদের পাশে এসে দাঁড়ায়, তাহলে আমার মনে হয় তারা একটা শক্তি পাবে এবং তাদের আকাঙ্ক্ষা যে তারা বড় হতে চায়, পড়াশোনা করতে চায়, এইটা হয়তো আমার এই শিক্ষার্থীরা ঝরে পড়ার হাত থেকে রোধ পেতে পারে। নাটোরের সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় 650টি এবং মাধ্যমিক স্কুলের সংখ্যা 320টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নওগাঁ ও কুষ্টিয়ায় চালের বাজারে কমতে শুরু করেছে দাম। সপ্তাহের ব্যবধানে কমেছে সরু চালের প্রকারভেদে, কেজিতে কমেছে 4 থেকে 10 টাকা পর্যন্ত। বাজারে নতুন ধান আসায় চালের দাম কমেছে বলে জানিয়েছে মিল মালিকরা। চলতি মৌসুমে ইরিবোরো ধান কাটা শুরু হওয়ায় নওগাঁয় চালের বাজারে কমতে শুরু করেছে মোটা ও সরু চালের দাম। সপ্তাহের ব্যবধানে মোটা ও সরু চালের দাম কেজিতে কমেছে 3 থেকে 6 টাকা পর্যন্ত। জেলার খুচরা বাজার ঘুরে দেখা যায় সরু জিরা কাটারি চাল কেজিতে 4 থেকে 6 টাকা কমে 74 থেকে 75 টাকা এবং মোটা স্বর্ণা পাত চাল 3 থেকে 4 টাকা কমে প্রতি কেজি 52 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে। স্বর্ণা 5 54 55 টাকা কেজি, আপনার 49 58 60 টাকা কেজি, সব ধরনের চাল খুব ভালো দামে আছে। চলতি ইরিবোরো মৌসুমের ধান ইতিমধ্যে কর্তন শুরু হয়েছে, এতে করে হাটে বাজারে ধানের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। সব ধরনের ধানের মূল্য কমতে শুরু করেছে। কুষ্টিয়াতেও বোরো ধান মারাই শুরু হয়েছে। এতে কুষ্টিয়ার খাজানগর মিলগেট থেকে শুরু করে জেলার খুচরা বাজারে কমতে শুরু করেছে সব ধরনের চালের দাম। সপ্তাহের ব্যবধানে মিনিকেট কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 74 থেকে 75 টাকায়। পুরাতন চালগুলো যেভাবে বিক্রি হচ্ছিল যে উচ্চ দামে, সেই উচ্চ দামে চালের বিপরীতে নতুন চালগুলো অন্তত কেজিতে 7-8 টাকা করে অন্তত কম। মিনিকেট, কাজললতা এবং 28 প্রত্যেকটা চাউলই অনেকাংশে কমে গেছে, প্রায় কেজিতে 8 থেকে 10 টাকা। হঠাৎ করে চালের দাম কমে যাওয়ায় সিন্ডিকেট চক্র এখন বিপাকে বলে জানিয়েছেন চালকল মালিক সমিতির নেতারা। 8 টাকা 9 টাকা চালের দাম কমে গেছে, তা আরও কমবে, হয়তো 2-1 টাকা কমবে। তবে ধানের দাম যত কমবে চালের দাম তত কমবে। তবে এটা নিশ্চিত দেওয়া যাচ্ছে না যেহেতু কৃষকের ধানের দামের দিতে হবে। মিল মালিকদের কারসাজি ও অবৈধ মজুতদার নিয়ন্ত্রণ করা গেলে চালের বাজার নিম্নমুখী থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাই নিয়মিত বাজার ও মিলগেটে অভিযান পরিচালনার পরামর্শ সুশীল সমাজের। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চালের দাম নিয়ে আরও জানাতে কুষ্টিয়া ও দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে কুষ্টিয়া থেকে জানাবেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, কুষ্টিয়ার বাজারে চালের দাম কমতে শুরু করেছে, আরও কমার সম্ভাবনা আছে কি? হ্যাঁ, আসলে প্রতিবেদনে যেমনটি দেখছিলেন যে দেখাচ্ছিলেন যে বড় যে মৌসুম, সেই বড় মৌসুমের কিন্তু এখন পূর্ণাঙ্গ রূপে ধান কাটা শুরু হয়েছে এবং চাষিদের যে ধান, সেই ধান ঘর থেকে চাষিদের ঘর থেকে কিন্তু এখন মিলারদের ঘরে চলে এসেছে, যার কারণে কিন্তু ধানের দাম কমতে শুরু করায় কিন্তু চালের দামও প্রতিদিনই কিন্তু কমছে। আপনি জেনে থাকবেন যে প্রায় গত 8 মাস ধরে চালের বাজারের যে ঊর্ধ্বগতি ছিল, সেই ঊর্ধ্বগতি কিন্তু এই গত 1 সপ্তাহ থেকে কিন্তু নিচের দিকে নামতে শুরু করেছে এবং সেটি কিন্তু নিচের দিকে নামতে শুরু করেছে যেভাবে বেড়েছিল ধাপে ধাপে, কয়েক ধাপে, প্রায় যদি আমি বলি যে সরু চাল নামে পরিচিত যে মিনিকেট, যেটি বাজারে প্রায় কেজিতে 20 টাকা গত 8 মাসের ব্যবধান
প্রথমে বেড়েছিল সেটি কিন্তু প্রায় 10 থেকে 11 টাকা কেজিতে কমেছে। তো আসলে এখন যেহেতু এই ভরা মৌসুম, ধান আরো বাজারে আসবে, আমি কথা বলেছিলাম মিল মালিকদের সাথে, তারা যেটা বলছে যে আসলে যদি ধানের দাম যদি নিম্নমুখী থাকে তাহলে সেই ক্ষেত্রে চালের দামও কমতে হবে। তারা কিন্তু আরেকটি কথা বলছে যে আসলে এই যে চালের বাজার, এটি কিন্তু এখন শুধুমাত্র যে মিলারদের হাতে নিয়ন্ত্রণ সেটা কিন্তু নয়, আড়তদারদের হাতেও কিন্তু এটা নিয়ন্ত্রণের একটা থাকে। তো এবার কিন্তু এই আড়তদাররাও নাকি বিপদে পড়েছে এরকম একটা কথা বলছে মিল মালিকরা। কারণ মিল মালিকরা ধানের দাম, চালের দাম কমালেও কিন্তু যারা মজুদদার মানে যেসব আড়তদাররা মজুদ করে চাল, তারা কিন্তু এখন পর্যন্ত সেই বিপাকে পড়েছে, যে কারণ বাজারে চালের দাম নিম্নমুখী, তাদের কাছে কিন্তু পুরাতন দামের যে চাল সেটি কিন্তু তা এখনো রয়ে গেছে, যার কারণে কিন্তু মিল গেটে চালের যে চাহিদা বা চালের যে এটি একটু কম থাকলে পারেও বাজারে কিন্তু নতুন চাল ঢোকার সাথে সাথে কিন্তু তার দাম কমছে এবং ক্রেতারা কিন্তু কম দামে চাল পাচ্ছে, যার কারণে কিন্তু পুরাতন যে চালগুলো সেই চালের উপরে চাহিদা কম। কারণ কেজিতে যখন 10 টাকা কম বেশি, তখন কিন্তু নতুন এবং পুরাতন চালের ক্ষেত্রে কিন্তু এটি একটু ভেদাভেদ থেকে যায়। তো কুষ্টিয়াতে কিন্তু প্রায় সব ধরনের চালের উপরেই এই প্রভাবটা পড়েছে। মিনিকেট থেকে শুরু করে 28 থেকে শুরু করে মোটা চাল সবই কেজিতে 6 থেকে 10 টাকা কমেছে। তো কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে। জি মিলন, সঙ্গে থাকুন। এবার যাব দিনাজপুরে আছেন সহকর্মী ASM আলমগীর। দিনাজপুরের চালের বাজারের কি অবস্থা? নতুন ধান ওঠার কোনো সুফল পাওয়া যাচ্ছে কিনা? আসলে কুষ্টিয়ার মধ্যে কিন্তু দিনাজপুরের চালের বাজারের প্রভাব কিন্তু তেমন একটা পড়েনি, কারণ দিনাজপুরে কিন্তু এখনো কিন্তু নতুন ধান কাটা কিন্তু শুরু হয়নি। তবে সপ্তাহখানেকের মধ্যেই কিন্তু দিনাজপুরের নতুন ধান কাটা শুরু হবে। তবে যেহেতু আপনার নওগাঁ এবং কুষ্টিয়াতে এবং হাওড়া অঞ্চলে ধান কাটা শুরু হয়েছে, তার প্রভাব কিছুটা চালের বাজারে পড়েছে। দিনাজপুরে কিন্তু চালের বাজার মোটা এবং চিকন চালের দাম কিন্তু প্রকারভেদে 2 থেকে 5 টাকা কমেছে। মোটা চালের দাম আপনার কেজি প্রতি আপনার স্বর্ণা জাতের যে চালগুলো, সেই চালগুলো কিন্তু কেজি প্রতি 2 টাকা পর্যন্ত কমেছে, এবং চিকন জাতের যেগুলো চাল আছে সেই চিকন জাতের চালগুলো কিন্তু কেজি প্রতি 5 টাকা পর্যন্ত কমেছে। তো আমি যারা এই চাল বিক্রেতা রয়েছে, এই চাল বিক্রেতা এবং মিল মালিক যারা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলছে যে ধান কাটা যখন শুরু হবে, এই ধান কাটা পুরো দমে যখন দিনাজপুরে শুরু হবে, কারণ এই ধান কাটা শুরু হলে কিন্তু আসলে এই চালের দামে কিন্তু আরো অনেক কমে যাবে। আপনার কেজি প্রতি প্রায় 8 থেকে 10 টাকা পর্যন্ত কমে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছে। কারণ নতুন ধান যখন বাজারে আসবে, স্বাভাবিকভাবে নতুন চালের যে চাহিদা, সেই নতুন চালের চাহিদা কিন্তু এখানে বাড়বে। স্বাভাবিকভাবে দিনাজপুর যে দেশের অন্যতম একটি চালের যোগান, এখানে বাংলাদেশে চালের অন্যতম একটি যোগান, সেই বলার অপেক্ষা রাখে না। দিনাজপুর যখন পুরো দমে যখন ধান কাটা শুরু হবে, তখন চালের দাম এখানে কমে যাবে। তো দিনাজপুরে এখনো ধান কাটা যেহেতু শুরু হয়নি, সেহেতু চালের অন্যান্য অঞ্চলে যেভাবে চালের দামটা কমেছে, সেহেতু এখানে চালের দামটা এখনো কমেনি, তবে কমতে শুরু করেছে। মিল মালিকরা আশাবাদ ব্যক্ত করেছেন যে আসলে এখানে পুরো দমে এখানে ধান কাটা শুরু হলে চালের দাম কমে যাবে। এই ছিল দিনাজপুরের সর্বশেষ চালের বাজারের সর্বশেষ অবস্থা। চালের বাজার নিয়ে কুষ্টিয়া ও দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সদ্য চালু হওয়া পটুয়াখালীর 1320 মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র আর NPL এর স্ক্র্যাপ শেডে অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার সন্ধ্যা 7টার দিকে প্রায় 20 একর এরিয়ার স্ক্র্যাপ শেডে আগুন ছড়িয়ে পড়ে। কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার ইলিয়াস হোসেন জানান, আগুনের শিখা দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কলাপাড়ার ফায়ার সার্ভিসের 2টি ও আমতলী থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পাওয়ার প্ল্যান্টে কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুনে 13 থেকে 14টি ডিউটি পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের স্থলে অন্তত 1000 টন স্ক্র্যাপ সহ লোহা লক্ষ্য রয়েছে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনে মূল পাওয়ার প্ল্যান্টের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক সেলিম ভুইয়া। সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে জয়পুরহাটে 3 ফসলি জমিতে চলছে পুকুর খনন ও মাটির বিক্রির মহোৎসব। নদী রক্ষায় বাঁধের মাটি অবৈধভাবে কেটে বিক্রি করছেন স্থানীয় প্রভাবশালীরা। দিন দিন 3 ফসলি জমি কমায় প্রকট হচ্ছে খাদ্য ঘাটতির আশঙ্কা। উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে কৃষি বিভাগ। কৃষি অর্থনীতি নির্ভর জয়পুরহাটের অধিকাংশ কৃষকই বদলাচ্ছেন। মাছ চাষ ও মাটি বিক্রির লোভে 3 ফসলি জমিতে খনন করছেন পুকুর। জেলা সদরসহ বিভিন্ন উপজেলার মাঠে ভেকু দিয়ে চলছে মাটি খননের মহোৎসব।
শুধু 3 ফসলি কৃষি জমি নয়, নদীরক্ষা বাঁধের মাটি অবৈধভাবে কেটে বিক্রি করছেন স্থানীয় প্রভাবশালীরা। অবৈধ মাটি খননের ফলে ফসলি জমির ক্ষতির পাশাপাশি হুমকিতে রাস্তাঘাট ও বসতবাড়ি বলে জানান স্থানীয়রা। পুকুর খুঁড়তেছে, এখন মাটি কিভাবে বিক্রি করতেছে সেটা মালিকই ভালো বোঝে। জায়গা নেই বাড়ি ঘর করার, এই জন্য জায়গা পুরে ভরাট করে সে বাড়ি ঘর করতেছে। পুকুর খুঁড়ি করছে গভীর করে, তাতে পার্শ্ববর্তী জমির মাটির আসে ধসে নামে। 2021 সালের পরিসংখ্যানে জেলায় 81,250 হেক্টর আবাদি জমি কমে দাঁড়িয়েছে 79,000 হেক্টরে। এখনই মাটি কাটা বন্ধ না করলে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে না বলে জানিয়েছে জেলা কৃষি কর্মকর্তা। কৃষি জমি অকৃষি খাতে প্রতিনিয়ত চলে যাচ্ছে, এতে করে আমাদের আবাদি জমি কমে যাচ্ছে। আর আবাদি জমি যদি কমে যায় সেক্ষেত্রে আমাদের খাদ্য উৎপাদন কমে যাবে। অভিযোগের প্রমাণ পেলে অবৈধভাবে মাটি খননকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। সমতল ভূমিকে পুকুরে পরিণত করা হয় তাহলে সেই আইন অনুযায়ী আমাদের জেলা প্রশাসনের কাছ থেকে আবেদন নেওয়ার বিধান আছে। আমরা কয়েকটি আবেদন পেয়েছি, যেটা তদন্ত চলমান আছে। একে অনুমোদনবিহীন বা অবৈধভাবে পুকুর খনন করে সেটাও আমাদের যথাযথ আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। খাদ্য সংকট, পরিবেশ, বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি রক্ষায় প্রভাবশালীদের অবৈধ মাটি খনন বন্ধ করতে আইনের কঠোর বাস্তবায়নের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।